প্রচণ্ড বিস্ময় নিয়ে দরজায় তাকালো সবাই। কে এই লোক? কেন গোলাপি ড্রেসের খোঁজ করছে? কি চাচ্ছে সে? লোকটার দিকে আপাদমস্তক তাকালো মেহনুর। দুই চোখ ভারী কৌতূহল করে বসা থেকে উঠে দাঁড়াল। ততক্ষণে সুজলার বিস্ময়ী মুখ আগন্তুকের দিকে প্রথম প্রশ্নটা ছুড়ল। তোমাকে তো চিনলাম না। আগে পরিচয় বলো। কোথা থেকে এসেছ তুমি? কি চাচ্ছ এখানে? আগন্তুকের গেটআপ যথেষ্ট শালীন এবং স্মার্ট। গায়ে ইয়েলো রঙের পোলো শার্ট, প্যান্টটা মোটা জিন্সের। কবজিতে একঝাঁক বাদামি ব্রেসলেট পেঁচানো। ছেলেটা সুজলার দিকে তাকাতে গিয়ে হঠাৎ কাঙ্ক্ষিত জায়গায় দৃষ্টি পড়ল। সুজলার পিছন থেকে ধীর পায়ে মেহনুর এসেছে, চোখের চাহনি সংযত করে অচেনা লোকটার দিকে তাকিয়ে আছে। সুজলা ব্যাপারটা বুঝতে পেরে আবার প্রশ্ন করল। কিছুটা ঝাঁজের সাথে ছুঁড়ে মারল। এই ছেলে, শুনতে পাচ্ছ না? তুমি এখানে কেন এসেছ? তোমার পরিচয় কি? প্রশ্নের তীর্যকে চমকে উঠল আগন্তুক। নিজের অপ্রস্তুত অবস্থা সামাল দিয়ে সুজলার দিকে তাকাল। চোখের ইশারায় সুজলার পেছনে থাকা ব্যক্তিকে ইঙ্গিত দিয়ে বলল, আমি উনার খোঁজে এসেছি। ঠিক আপনার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন। আগন্তুকের ইশারা দেখে পিছনে তাকালেন সুজলা। যদিও ধারণা করেছিলেন এই ছেলে মেহনুরের খোঁজেই এসেছে, তবুও মনকে শক্ত করার জন্য ব্যাপারটা আরেকটু খতিয়ে নিলেন। মেহনুরের দিকে তাকাতেই ওর সাথে চোখাচোখি হয়ে গেল। সুজলা দৃষ্টি ঘুরিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বললেন, কি জন্যে খোঁজ করছ? নাকি তোমাকে কেউ পাঠিয়েছে? কে তুমি? প্রশ্নের শটটা দেখে ছেলেটার চেহারায় কালো ছাপ পড়ল। এই মহিলা কি অন্দরের খবর টের পাচ্ছে? নাকি মুক্ত বাতাসে তীর ছুঁড়েছে? কিছু বুঝতে না পারলেও নিজেকে সহজ করে বলল, জি, আমি আপনার কথাটা বুঝতে পারিনি। আমাকে কেউ পাঠাবে মানে? সুজলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। চোখের চাহনি, চেহারার ছাপ দেখে ছেলেটার আসল উদ্দেশ্য ধরতে চাচ্ছেন। কিন্তু এটুকু বুঝতে পারছেন ছেলেটা অতিমাত্রায় চালাক। চালাকদের চোখ শান্ত থাকে, মুখটা থাকে বোকাদের মতো। এমন একটা ভান ধরে যেন সময়ের হিসেবটাও তারা বুঝে না। সুজলা ও পথ মারলেন না। শান্তভাবে জিজ্ঞেস করলেন, এ বাড়ির খোঁজ কিভাবে পেয়েছ? কে তোমাকে পথ চিনালো? আগে বলো, তুমি কে? ছেলেটা শব্দ একটা হাসি দিয়ে সুজলার দিকে তাকালো। জবাবটা ততটাই শব্দভাবে বলার চেষ্টা করল, আমি তানভীর। পাশের গ্রাম থেকে এসেছি। চেয়ারম্যান আবুল সৈকত চৌধুরীর বড় ভাগিনা। আপনার বাড়ির ছোট মেয়েটি আমার দুজন ভাই ব্রাদারকে মেরে এসেছে। ভাইটার অবস্থা খুবই খারাপ। তার মাথায় এখন সেলাই পড়বে। অন্যজন যেটুকু সেন্সে ছিল আমি ওই মোতাবেক এখানে পৌঁছেছি। সুজলা আচানক চট করে বলল, তোমাকে দেখে তো গাগনঞ্জের ছেলে মনে হচ্ছে না। কথাবার্তাও বেশ শুদ্ধভাবে বলছ। আর সৈকত সাহেবের ভাতিজা আছে? ভাগিনা আছে বলে তো কোনোদিন শুনিনি। জেরার মুখে পড়ল তানভীর। এই মহিলা প্রচুর চতুর। চোখকান ঠিক বিড়ালের মতো পরিষ্কার। বাড়ি থেকে না বেরুলেও এই মহিলা যথেষ্ট খোঁজখবর রাখে। তানভীর নিজেকে নিয়ে ন্যূনতম ভুল করল না। খুবই চালাকির সাথে এগুলো। আমি এখানকার ছেলে নই। শহরে থাকি। কিছুদিনের জন্য মামার বাড়িতে বেড়াতে এসেছি। আমার মামাতো ভাইয়ের অবস্থা দেখে বাধ্য হয়ে আসতে হল। ইনি কি আপনারই মেয়ে? তর্জনী তুলে মেহনুরের দিকে তাক করল তানভীর। তর্জনীর দিকে এক পলক তাকালেন সুজলা, ইশারাটা বুঝতে পেরে সোজাসুজি বললেন, হ্যাঁ, আমারই মেয়ে। তুমি সম্ভবত নালিশ নিয়ে এসেছ। না হলে সৈকত সাহেবের মেহমান আমার বাড়িতে পা মারাত না। তানভীর মনে মনে হাসল। চালটা খাপে খাপ জায়গা মতো পড়েছে। চাপা হাসিটা বাইরে থেকে বুঝতে দিল না সে। সপ্রতিভ ভঙ্গিতে বলে উঠল, কথাটা ভুল বলেননি। এমন বা কারখানায় নালিশ ছাড়া আসা যায় না। আপনার মেয়ে যে এত সেটা চেহারা দেখলে কেউ বিশ্বাস করবে? গ্রামের মেয়েরা যে এত উগ্র হয় আগে জানতাম না। এবার প্রমাণ পেলাম। আগামীকাল সকাল 10টায় আপনি আর আপনার অসভ্য মেয়েসহ বাকি দুজনকে নিয়ে আসবেন। ঠিক 10টায়। দেরি যেন না হয়। সামান্য টিজে যদি। কথার মাঝখানে দাড়ি বসালো মেহনুর। নিজের কথাটা শক্ত গলায় পেশ করল। ভুল। টিজট করতে গিয়ে টাচ করেছে। কথাটা মুখের উপর ঠাস করে লাগল। তানভীর কিঞ্চিত বিব্রত হয়ে বলল, সরি, দুঃখিত। আপনি ওদের যাই করেছেন তাতে আমার কোনো মাথাব্যথা নেই।
আগামীকাল মামার কাছে হাজির হবেন এটাই জানাতে আসলাম। মেহনুর কিছু বলার জন্য ঠোঁট খুলবে তখনই সুজলা স্পষ্ট ভাষায় বললেন, তোমার মামার চেয়ে তোমার উদ্যোগটাই বেশি দেখছি। আগামীকাল আমি এমনেও যাব অমনেও যাব। একটা কথা ভালোভাবে মাথায় রাখবে, এক হাতে কখনো তালি বাজে না। আজ যেতে পারো। তানভীর কথা বাড়াল না। শান্ত মুখে একবার মেহনুরের দিকে তাকালো, এরপর তাকালো বাড়ির রান্নাঘরের দিকে। সেখানে নতমুখে সাবা ও সুরাইয়া দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ক্ষিপ্ত ভঙ্গিতে চোখ সরাল তানভীর। দ্রুত পা চালিয়ে বাড়ির বাইরে চলে গেল। আগন্তুকের গমন দেখে সুজলা কাউকে কিছু বলতে গেলেন না। নিজের মতো অন্য কাজে চলে গেলে বাকিরাও যারার মতো সটকে পড়ল। শুধু আঙিনায় রইল মেহনুর। সে চুপচাপ চৌকির কাছে ফিরে গেল। অলস ভঙ্গিতে বসে পড়তেই হঠাৎ দরজার বাইরে দৃষ্টি পড়ল। সাথে সাথে কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকাল মেহনুর। উঠোনের শেষ মাথায় গেটের কাছে এখনো দাঁড়িয়ে আছে। কেবল মাথাটা পিছু ঘুরিয়ে মেহনুরের দিকেই তাকিয়ে আছে। চোখ থেকে অব্দক্ত ক্ষোভ, প্রচণ্ড ক্রোধ, অসম্ভব জেদ যেন ঠিকরে ঠিকরে বেরুচ্ছে। সরাসরি দৃষ্টি বিনিময় হতেই ছেলেটা আচমকা মাথা ঘুরিয়ে ফেলল। একদম গটক ভঙ্গিতে গেট পেরিয়ে চলে গেল। জীবনের সবটুকু হাসি আনন্দ যেন ইস্তফা দিয়ে চলে গেছে। যেখানেই চোখ পড়ে সেখানেই শূন্য শূন্য লাগে। নিজেকে বদলে ফেলাটা সহজ কর্ম ছিল না। পুরনো রীতিনীতি পাল্টে পরিবর্তন আনাটা মুখের কথা না। তবুও মেহনুর পেরেছে। 2 বছরের ভেতর সেই সব গুণগুলো মার্জিত করেছে যেটার জন্য একসময় ভুগতে হয়েছিল। আজ শাড়ি পরা হয় না। যেই শাড়ির সাথে শৈশব থেকে উঠাপসা ছিল সেই বেশভূষা বদলে ফেলেছে সে। এখন শাড়ি দেখলেই পুরনো দিনগুলো মনে পড়ে। মনে পড়ে সেই ছোট্ট চিরকুটের কথা, যেখানে ওই মানুষটা প্রতি মুহূর্তে ভালোবাসা মাখিয়ে লিখত, সমস্ত আদর স্নেহয়ত্ন এমনভাবে ফুটিয়ে ধরত, তখন অবাধ্য মনের সবটুকু রাগ অজান্তেই পানি হয়ে যেত। অভিমানগুলো কিভাবে হাওয়ায় মিলিয়ে যেত ধারণা করা বড্ড মুশকিল। সেই পুরনো কথাগুলো রিন করে মাথায় বাজে। সেই চিরকুট, সেই কথা। আমার ভাগ্যবতী বউ, আমার চিরসঙ্গিনী, আমার মেহনুর আফরিনকে 18 শাড়ির ভালোবাসা। অদ্ভুত রেশে চোখ বন্ধ করল মেহনুর। ডান হাতের মুঠোয় ছোট্ট চিরকুটটা মুচড়ে আছে। ছোট ছোট সুখগুলো আজও মনে প্রাণে ঠান্ডা স্পর্শ জাগায়। এই ছোট্ট চিরকুটের মধ্যে যেন মাহতিমের স্পর্শটুকু লেগে আছে। কখনো কখনো ঠোঁটে ছোঁয়ালে মনে হয় মাহতিম এসে যেন ছুঁয়ে যাচ্ছে। কোমরে এক হাত রেখে পিঠে এক হাত ফেলে বুকে মিশিয়ে নিচ্ছে। নীরবে ছুঁয়ে দিচ্ছে লাবণ্যময় কপালটা। যখন মনে হয় সব মিথ্যে, শুধুই কল্পনা, তখন ভারী দুঃখ লাগে। অব্দক্ত সহন কষ্ট হয়। চোখ দিয়ে পানি পড়ে, তবুও নিঃশব্দে নীরবে। কেউ টের পায় না ভেতরে কতখানি দগ্ধ হচ্ছে। 2 বছর, 24 মাস, 740 দিন চলছে। প্রতিটা ঘন্টা চলছে, প্রতি মিনিট যাচ্ছে, প্রতিটা সেকেন্ড ছুটছে। একবারও কেউ স্মরণ করেনি। কেউ ভুলেও স্মরণ করেনি। 2 বছর কি সহজ ছিল? সহজ ছিল না। মেহনুর প্রায় শুনত, মানুষ মরে গেলে নাকি সবাই ধীরে ধীরে ভুলে যায়। কেউ স্মরণ করে না। করলেও সেটা হুটহাট বা সাময়িক স্মরণ। মেহনুর কিম রেগেছে? বোধহয় রেই গেছে। আজ অবধি, এই 2 বছর অবধি কোনো প্রকার খবর আসেনি। ওই পাষাণ নির্দয় মানুষটা কোনো ধরনের খোঁজ নেয়নি। কোলের ভেতর কাঁপুনি লাগতেই চোখ খুলল মেহনুর। মুঠোয় ধরা চিরকুটটা বিছানায় রেখে কোলে চোখ ফেলল। মাসখানেক আগে নতুন ফোনটা এসেছে। ফোনটা যে পাঠিয়েছিল, বর্তমানে সে কল দিয়েছে। স্ক্রিনে বর্বর অক্ষরে লেখা মে। মাগরিবের নামাজটা শেষ করলেন সুজলা। জায়নামাজটা দুহাতে ভাঁজ করতে করতে চিন্তা করছেন তিনি। মেহনুর যেই লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেলেছে সেটা ঠান্ডা করার উপায় পাচ্ছেন না। সৈকত চেয়ারম্যানটা খুবই বদমেজাজি। যদিও মেহনুরের দোষ এখানে খুবই সামান্য, কিন্তু একমাত্র ছেলের গায়ে হাত তোলার অপরাধে বিভৎসভাবে অপদস্থ হতে হবে। আগামীকাল সমস্ত গ্রামবাসীর সামনে কটু কথা শোনালে কিচ্ছু করার থাকবে না। লোকটা যেমন রাগী, তেমনি মানুষজন তাকে প্রচণ্ড ভয় পায়। ভাঁজ করা জায়নামাজটা বিছানার একপাশে রাখলেন তিনি। মাথা থেকে হিজাব খুলে সেটাও আলোনায় গায়ে ছড়িয়ে দিলেন। আধ ভেজানো জানালাটা দুহাতে ঠেলে খুলে দিলেন। শো শো ধ্বনিতে শীতল হাওয়া ঢুকল। আকাশে সন্ধ্যার শেষ ক্ষণ হিসেবে বেগুনি রংটা লেগে আছে। একটু পরেই কালো আধারে সবকিছু ঢাকা পড়বে। লম্বা লম্বা সুপারি গাছগুলো হাওয়ায় দুলছে। পাতার মর্মর ধ্বনিটা প্রকৃতির মাঝে মিলে গেছে।
একাকী ঘরে চুপচাপ বসে থাকতেই দরজায় খটখট আওয়াজ হল। সুজলা জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে সাড়া দিলেন। ভেতরে আসো। ক্যাচ করে কাঠের দ্বার খুলে গেল। ভেতরে পা বাড়িয়ে শেফালি প্রবেশ করল। সামনে তাকিয়ে দেখল শান্ত সুজলা বিছানায় বসে আকাশ দেখছে। শেফালি দরজা চাপিয়ে বিছানার কাছে এসে বলল, ভাবি, কাইল কি যাওনি লাগব? মেহনুরে রাখি যান। ওর বদলে আমি যাই। সুজলা মুখ না ফিরিয়ে বললেন, ডেকেছে ওকে? সেখানে তুমি যাবে কেন? ওর পক্ষ নিয়ে চলাটা কমাও। শেফালি মুখ নামিয়ে ফেলল। বিষণ্ণ ভঙ্গিতে আমতা আমতা করে বলল, ওই চেয়ারম্যানে তো ভালা না ভাবি। 1 নাম্বার খাডাইশ, হালা গুন্ডা। অমন ব্যাডার কাছে নিয়া যাইবার চাইতাছেন? ব্যাডার নজর যেই খারাপ। ছেড়ির। সুজলা এবার মুখ ফেরালেন। কথা শেষ করতে পারল না শেফালি। শেফালি নিজের দ্বিতীয় অপরাধটা বুঝতে পেরে আবার মুখ নিচু করল। লাইটের আলোয় শেফালির ভীতু মুখটা পরিষ্কার দেখতে পেলেন সুজলা। নিচু সুরে শেফালি কিছু বলতে নেবে, তখনই সুজলা ম্লান কণ্ঠে বলে উঠলেন, কি করব? কিছু কি বাকি আছে? আমার তো মাথায় কাজ করছে না। স্বামীর সংসার ফেলে দিনের পর দিন গ্রামে থাকাটা ভালো চোখে দেখছে না মেজবু। আমরা যতই ধামাচাপা দিয়ে রাখি, লাভ নেই। মানুষ অত মূর্খ না। মাহতিম ট্রেনিংয়ে গেছে, অমুক দিনে আসবে, তমুক দিনে যাবে, এসব নিয়ে কথা বানাতে খারাপ লাগে। গ্রামের মানুষ যে এখনও ছিক ছিক করেনি, এটা ওর কপাল মেজবু। কিন্তু আগামীকাল হয়তো ঠিকই মানুষ ছিক ছিক করবে। আজকের ঘটনা টেনে ওর চরিত্র নিয়ে নাক ছিটকাবে। ও যদি আরেকটু সহ্য করে বাড়ি পর্যন্ত আসতে পারত, তাহলেই দমাসগুলোকে পাকড়াও করে ধরতাম। ওই চেয়ারম্যানের সামনে যেতে হবে ভাবতেই আমার ঘেন্না হচ্ছে। কিভাবে ওই লোকটার সামনে দুটো কথা চালাব? যেই বিপদে পড়েছি, আল্লাহ যেন ডায়েবায়ে বিপদ কাটিয়ে দিক। আর কিচ্ছু চাই না। আর এসব সহ্য হয় না। টিকটিকটিক করে সময় যাচ্ছে। ঘণ্টার কাঁটাটা 9 এবং মিনিটের কাঁটাটা 5 সংখ্যায় থেমেছে। ঘড়িতে এখন 9টা 5 বাজে। রেসিডেন্সিয়াল এরিয়ায় মৃদু হাওয়া বইছে। ঠিক যেন ভিজে ভিজে হাওয়া। উঁচু দালানগুলো বেশ দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে আছে। বুক ফুলিয়ে গর্বের মতো দম্ভ প্রদর্শন করছে। আয়তাকার জানালাটা বিশাল বড়। পুরো জানালায় দামি থাই গ্লাস লাগানো। দুধারে পাতলা পর্দা ঝুলছে। হাওয়ায় ফুলে ফেপে পর্দাগুলো উড়ছে। রুমের ভেতর লাইট নেভানো। তবুও রুমটা উজ্জ্বল। বাইরের আলোগুলো কুচকুচে আধারকে গ্রাস করে ফেলেছে। সিলিংয়ের আভিজাত্য ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে। রুমের ভেতরে স্ট্রং কফির ঘ্রাণটা বহুগুণে ছড়িয়ে আছে। সুস্থ মানুষের পক্ষে বেশিক্ষণ সেই ঘ্রাণ টানাটা সুক্কর হবে না। বিছানায় স্টান হয়ে লম্বা মানুষটা শুয়ে আছে। পায়ের উপর পা তুলে ডান পাটা ঘড়ির টিকটিক তালের সাথে নাড়াচ্ছে। প্রতিটা সেকেন্ডের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে মস্তিষ্কে জমা হচ্ছে। বিপ্ট করে অদ্ভুত একটা শব্দ হল। 1 সেকেন্ডের জন্য আধো অন্ধকারের রুমটা বিদ্যুৎপৃষ্ঠের মতো জ্বলে উঠল। আন্দাজ স্বরূপ বা হাতটা বাদিকে চালান দিতেই বৃদ্ধাঙ্গুলটা কাচের উপর ডাবল ট্যাপ করল। সাথে সাথে রুমটা আবার আলোকিত করে ভয়েস লোড হল। 3 সেকেন্ডের ভয়েসটা পুরুষ কণ্ঠে চলতে লাগল। খবর ভালো না স্যার?